এবার জাতিসংঘের কাছে ২৪শে জুলাই আন্দোলনে সংস্থাটির ভাষ্য অনুযায়ী মারা যাওয়া ১৪০০ জনের পূর্ণাঙ্গ তালিকা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় চাওয়া হয়েছে। গত ২৮শে মে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তৈরি করা তদন্ত প্রতিবেদনকে অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ আইনি কৌশলী। তার ২ দিনের মধ্যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই ১৪০০ জনের নাম ঠিকানা চেয়ে আরেকটি চিঠি দিল। আওয়ামী লীগের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সামনে ভলকার তুর্কের টিমের তৈরি করা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিবে। বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন ২৪শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদনটির ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। গত প্রায় ১ বছর ধরে ৫টি ধাপে তারা এই প্রক্রিয়ায় কাজ করছে, যার অংশ হিসেবে ভলকার তুর্কের কাছে চিঠি দিয়েছে। এর পরের ধাপে জাতিসংঘের কয়েকজন বিশেষ দূতকে চিঠি দিবে দলটি। তারপর বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ ও সংস্থার কাছে এ নিয়ে লবিং করবে। আর চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব না পেলে পরের ধাপে ভলকার তুর্কের বিরুদ্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নালিশ জানানোর পরিকল্পনা আছে দলটির। এজন্য এরই মধ্যে তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সহ নথিপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন চলতি বছরের অক্টোবরে ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে। তার আগেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চায় দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের কারণগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং তথা তথ্য অনুসন্ধান করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর দপ্তর। সংস্থাটি ওই বছরের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল। সংস্থাটির এই কাজের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ২০২৪ সালের শুরুর দিকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ২০২৪ সালের ২২শে ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় তখনকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তথ্য চেয়েও পায়নি জাতিসংঘের তদন্ত দল, ফলে সময় মতো রিপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি এই সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করে OHCHR। রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর তখনকার অন্তর্বর্তী সরকারের লোকজন এটি নিয়ে বেশ প্রচারেও নেমেছিল। জাতিসংঘের প্রতিবেদনটিতে এটিকে ফৌজদারি অপরাধ প্রমাণে আদালতে ব্যবহার না করার সুপারিশ আছে। তা সত্ত্বেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT যে আদালতে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড দিয়েছিল, সে মামলাতেও জাতিসংঘের এই প্রতিবেদনকে প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ইতিমধ্যে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শ প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বিষয়ে উদ্বেগ জানিয়ে গত ২৮শে মে এই চিঠি দেওয়া হয়। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের জ্যেষ্ঠ আইনজীবী স্টিফেন পালস কেসি চিঠিতে লেখেন, এখন এমন তথ্য প্রকাশ্যে এসেছে, এমনকি অন্তর্বর্তী সরকার নিজস্ব সরকারি নথিপত্রের ভিত্তিতেও শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতার প্রতিষ্ঠার জন্য যে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল তার আলোকে দেখা যাচ্ছে ওই সময় ১,৪০০ জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপসংহার ছিল অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত। এতে বলা হয় সরকারি গেজেটে এখন নিশ্চিত করা হয়েছে প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরও নিরপেক্ষ কিছু প্রতিবেদনে এই সংখ্যা আরও কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত সংখ্যার তুলনায় সামান্য অংশ মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের উপসংহার সত্যের সঙ্গে এত ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
এটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য এ ধরনের ভুল তথ্য ব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করে। সেই কারণে আইনজীবী স্টিফেন পালস কেসি অনুরোধ করেছেন, প্রকৃত তথ্য তুলে ধরার স্বার্থে ভলকার তুর্কের দপ্তর যেন একটি সংশোধনী এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি জারি করে। এর 2 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে নিহত 1400 ব্যক্তির তালিকা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন কানাডা ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবে মিল্লাত। শনিবার 23শে মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই চিঠি পাঠান তিনি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্বে থাকা হাবিবে মিল্লাতের চিঠিটি সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দে নাসিওতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বর্তমানে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত নিহত ব্যক্তিদের একটি যাচাইযোগ্য তালিকা সংকলন ও প্রকাশের জন্য বিস্তৃত নথিভিত্তিক গবেষণার উদ্যোগ নিয়েছে। চিঠিতে বলা হয়, এই সংখ্যার পদ্ধতি, উৎস ও গঠন নিয়ে আগেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের কাছে প্রশ্ন তোলা হয়েছে। স্বচ্ছতা ও তথ্যগত নির্ভুলতার গুরুত্ব এবং এসব ঘটনাকে ঘিরে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে মূল তথ্যে প্রবেশাধিকার স্বাধীন গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও ঐতিহাসিক রেকর্ড প্রতিষ্ঠায় বড় সহায়তা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরকে চিঠিতে 2টি অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। প্রথম অনুরোধে বলা হয়, প্রায় 1400 জন নিহতের উল্লেখিত সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিস্তারিত তালিকা, প্রকাশযোগ্য পরিচিতিমূলক তথ্য এবং মৃত্যুর প্রাসঙ্গিক তারিখ জানানো। দ্বিতীয় অনুরোধটি হলো, সম্পূর্ণ তালিকাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের ওয়েবসাইট বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে প্রকাশ করা, যেন গবেষক, নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক এবং অন্য অংশীজন স্বাধীনভাবে নিজ উদ্যোগে এসব তথ্য পর্যালোচনা ও যাচাই করতে পারেন। তথ্যের সহজ প্রাপ্যতা চলমান নথিভিত্তিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও প্রমাণগত দৃঢ়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়। এতে প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে চিহ্নিত ও স্বীকৃতি দেওয়া নিশ্চিত হবে এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক জন আলোচনা সহজ হবে। দর্শক, এরই মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী পক্ষ এক ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছে বলে দলটি বিশ্বাস করে। আর এই ন্যারেটিভ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে জাতিসংঘের প্রতিবেদনটি। শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে ভলকার তুর্ককে 2 দফা চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, সামনে আরও কয়েকটি প্রতিষ্ঠানের তরফ থেকে আরও চিঠি পাঠানো হতে পারে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার কাছ থেকে জানা গেছে, জাতিসংঘের প্রতিবেদনটিতে মৃতের সংখ্যা এবং পদ্ধতিগত যথেষ্ট দুর্বলতা যে আছে সেটি সহজেই বোঝা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মত তৈরির জন্য দলটি 5টি ধাপে কাজ করেছে। প্রথম ধাপে আইনি প্যানেল গঠনের মাধ্যমে OIOS এ আনুষ্ঠানিক স্বার্থের সংঘাতের নালিশ করার পরিবেশ তৈরি করা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উইং, প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার স্টিফেন পালস কেসি এবং টাটিয়ানা এটোয়েলের মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক আইনি দল 1 বছর আগে গঠন করেছে। দ্বিতীয় ধাপে দলটি জাতিসংঘের প্রতিবেদনটির চুলচেরা বিশ্লেষণ করে 40 পৃষ্ঠার একটি পাল্টা রিপোর্টও তৈরি করেছে, যেটি এরই মধ্যে ভলকার তুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টটিতে 9টি পয়েন্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। 9ম পয়েন্টে জাতিসংঘের প্রতিবেদনের 109টি প্যারায় কি কি ভুল ও কন্ট্রাডিক্টরি তথ্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জাতিসংঘ তাদের প্রতিবেদনে কি ধরনের তথ্য ও ঘটনা এড়িয়ে গেছে তার প্রমাণ হিসেবে ছবিসহ বেশ কয়েকটি কেসের কথা তুলে ধরেছে। আওয়ামী লীগের রিপোর্ট ও চিঠিগুলো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা ও তথ্যের অসঙ্গতি, জাতিসংঘের তদন্ত দলের খুবই কম নমুনার মাধ্যমে দুর্বল তদন্ত, রাজনৈতিক একপেশে বয়ান ও পক্ষপাতদুষ্ট পটভূমি, খসড়া রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে বাদ দেয়া এবং প্রতিহিংসামূলক সহিংসতার দায় শুধু আওয়ামী লীগের উপর চাপানো অভিযোগগুলো তুলে ধরা হয়েছে।
দর্শক, জাতিসংঘের প্রতিবেদনটিতে 24 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের সমর্থক দল ও গোষ্ঠীগুলোর উপর দোষ দেওয়া হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেটিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্যাতনের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নিয়ম অনুযায়ী ভলকার তুর্কের কাছে চিঠি পাঠানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এরপর তারা ভলকার তুর্ক কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য অপেক্ষা করবেন কিছুটা সময়। যদি উত্তর না মেলে তাহলে জাতিসংঘের স্পেশাল রিপোর্টারদের কাছে আর্জেন্ট অ্যাপিল করবেন। স্টিফেন পাওয়েলস্কেসি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিভিন্ন স্পেশাল রিপোর্টারদের কাছে জরুরি অ্যাপিল পাঠিয়েছেন, তবে সেটি ছিল বাংলাদেশের আইসিটি নিয়ে। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অ্যাপিল করবেন শেখ হাসিনার আইনজীবীরা। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে আর্টিকেল 15 কমিউনিকেশনের অধীনে আবেদন করা হবে দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনটি যেটি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে সেটি বাংলাদেশের আইসিটিতে গৃহীত হয়েছিল এবং এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অভিযুক্ত করে একটি আবেদন পাঠাতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার। সবশেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো কূটনৈতিক লবিং এর বৈশ্বিক অংশীদারদের যুক্ত করার মিশনে নামবে গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। সংশ্লিষ্টদের দাবি, ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠি এবং আওয়ামী লীগের তৈরি করা রিপোর্ট সংযুক্ত করে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার কাছে চিঠি পাঠানো শুরু করেছে দলটি। এরপর দলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটি স্বাধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে দিয়ে একটি বিকল্প কমিশন অফ ইনকোয়ারি গঠনের প্রস্তাব দিতে পারে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। 2022 সালের 17 অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন তুর্ক। আওয়ামী লীগের একটি টিম এরই মধ্যে ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যেসব অভিযোগ আছে সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ফরেন পলিসির মতো নাম করা ওয়েবসাইটে ছাপা হওয়া প্রতিবেদনও আছে। এছাড়া গত বছরের জুনে জাতিসংঘের স্টাফরাই ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল। একটি সূত্র নিশ্চিত করেছে, জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে কাজ শুরুর পর থেকে রিপোর্ট দেওয়া পর্যন্ত সময়ে ভলকার তুর্ক মোহাম্মদ ইউনূসের সাথে 3টি বৈঠক করেছেন। প্রথমটি নিউ ইয়র্কে, দ্বিতীয়টি ঢাকায় এবং সবশেষটি সুইজারল্যান্ডের দাভোসে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, এই বৈঠকগুলো তদন্ত চলাকালীন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাজ করেছে এমন নথিপত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে দলটি, যেগুলো ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য কাজে লাগবে। আওয়ামী লীগের আইনজীবীরা অফিস অফ ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস বা OIOS এ এই অভিযোগ দায়ের করতে চায়। দর্শক, জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের পেশাগত অসদাচরণ, জালিয়াতি, তথ্যের বিকৃতি, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পদ্ধতিগত পক্ষপাতিত্ব তদন্তের জন্য সবচেয়ে শক্তিশালী সংস্থা হলো এই OIOS। প্রশ্ন হলো, গত 1 বছর ধরে আওয়ামী লীগ যে জাতিসংঘ প্রতিবেদনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে সাড়া ফেলতে চাইছে, তাতে আসলে কি কোনো প্রভাব পড়বে? বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের অতীত ইতিহাস কি আছে? বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের আইনি দায়মুক্তি থাকলেও সংস্থাটির বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক কর্তৃত্ব ধরে রাখার জন্য তারা অনেক সময় নিজেদের অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হতে বাধ্য হয়। যদি শেখ হাসিনার আইনজীবী বা আওয়ামী লীগের পক্ষ থেকে OIOS বা অন্যান্য বিশ্বস্ত মাধ্যমে অকাট্য তথ্য প্রমাণ সরবরাহ করা যায় যে জাতিসংঘের রিপোর্টটিতে জালিয়াতি করা হয়েছে বা রাজনৈতিক উদ্দেশ্যে সত্য গোপন করা হয়েছে, তবে এর বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিণতি হতে পারে, যেমনটা হয়েছিল 2009 সালে গোল্ডস্টোন রিপোর্টের ক্ষেত্রে, যেটি এখনো পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ব্যাপক আলোচিত রিপোর্টগুলোর মধ্যে একটি। যদিও জাতিসংঘের রাজনৈতিক জটিলতার কারণে পুরো রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি, কিন্তু ওই ঘটনার পর বিশ্ব দরবারে গোল্ডস্টোন রিপোর্টের আইনি ও নৈতিক গ্রহণযোগ্যতা চিরতরে শেষ হয়ে যায়। আবার রাজনৈতিক বোঝাপড়ার কারণে জাতিসংঘ যে এক পেশে রিপোর্ট দেয় সেটিরও প্রমাণ আছে ইতিহাসে।
যেমন জাতিসংঘ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েও তাদের রিপোর্ট সংশোধন করতে বাধ্য হয়েছিল, যার একটি প্রকৃষ্ট উদাহরণ 2016 সালে সৌদি আরব ও ইয়েমেন সংকটে। 2016 সালের জুন মাসে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পান কি মুন ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত সামরিক জোটকে কালো তালিকাভুক্ত করেছিলেন। রিপোর্টে অভিযোগ ছিল জোটের বিমান হামলায় শত শত শিশু মারা গেছে, কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় পান কি মুন অত্যন্ত অপমানজনকভাবে সৌদি জোটের নাম ব্ল্যাকলিস্ট থেকে অস্থায়ীভাবে সরিয়ে নিতে বাধ্য হন। এখন দেখার বিষয়, আওয়ামী লীগ জাতিসংঘের রিপোর্ট এবং ভলকার তুর্কের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ওয়ারে নেমেছে সেটির পরিণতি কি হয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।